বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তা আমাদের কোর্স নিউক্লিয়ার ফিজিক্স, সেটা বরাবরের মতো আমাদের সকলের জানা আছে এবং আমাদের কোর্স কোড 232709 এবং আমরা এখন যে আলোচনা করব যে অধ্যায়ের উপরে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি এবং এটি আমাদের ফোর্থ ক্লাস। আমরা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, বা এটার বাংলা হচ্ছে তেজস্ক্রিয়তা। সবাইকে একটু মন দিয়ে শোনার জন্য বলছি। চ্যাপ্টার 3 রেডিও অ্যাক্টিভিটি, বাংলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো অন্যান্য আগের অধ্যায়ের মতোই আমরা শুরুতেই কন্টেন্টসটা জেনে নিব। আমাদের যে কন্টেন্টস দেওয়া আছে বইয়ের মধ্যে, ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাস, এই সিলেবাসের কন্টেন্টস হচ্ছে radioactive decay laws, half-life, mean life, transformation laws of successive changes, secular and transient equilibrium, measurement of decay constant, artificial radioactivity, radioisotopes and product and uses, units of radioactivity, অনেক বড় চ্যাপ্টার, energy loss of charged particles, pollution energy loss, radiation energy loss, traveling of alpha particles, range in the observer, radiation hazards, biological effects of radiation, interaction of radiations with human cells. আমরা যেভাবে আলোচনা করবো এই অধ্যায়, সেটার আরেকটা কন্টেন্টস আছে, এগুলো আমি একটু পড়ে নিচ্ছি, পরে আমরা শুরু করব। তেজস্ক্রিয়তা বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভিটি, তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি, ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ রেজ, তেজস্ক্রিয়তার ধর্ম, প্রপার্টিজ অফ রেডিওঅ্যাক্টিভিটি, প্রতিপ্রভা, অনুপ্রভা, জাতক ও জনক নিউক্লিয়াস, আলফা বিটা অবক্ষয়ের জন্য রূপান্তর সূত্র, তেজস্ক্রিয় অবক্ষয় সূত্র, তেজস্ক্রিয় সক্রিয়তা, সক্রিয়তার একক, অর্ধায়ু অবক্ষয় দ্রবকের মধ্যে সম্পর্ক, গড়ায়ু ক্ষয় দ্রবকের মধ্যে সম্পর্ক, অবক্ষয় দ্রবক গড়ায়ু অর্ধায়ুর মধ্যে সম্পর্ক, পর্যায়ক্রমিক তেজস্ক্রিয় রূপান্তর, তেজস্ক্রিয় স্থিতাবস্থা, তেজস্ক্রিয় অনুক্রম, কৃত্রিম তেজস্ক্রিয়তা, রেডিও আইসোটোপ এর ব্যবহার, গামা রশ্মির শক্তি ক্ষয় পদ্ধতি, চার্জিত কণার শক্তি ক্ষয়, আলফা কণার পাল্লা, এগুলা আরো আছে। এগুলা সবগুলা পড়ার দরকার নাই, আমরা মূল আলোচনা চলে আসি। তেজস্ক্রিয়তা বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তার একটা ইতিহাস আছে বা হিস্ট্রি অফ রেডিওঅ্যাক্টিভিটি। এখানে আমি সামান্য একটু লিখেছি, একটু মন দিয়ে শোনো। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এমন কিছু আবিষ্কার হয় যা পদার্থবিজ্ঞানকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আমি এখানে স্লাইডে কিন্তু সব বলবো না। 1896 সালে, ইন দ্য ইয়ার অফ 1896, হেনরি ব্যাকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, যা নিউক্লিয়ার ফিজিক্সের ভিত রচনা করেন। নিউক্লিয়ার ফিজিক্সের বেস হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা আবিষ্কারের ইতিহাস আবার এক্স রে আবিষ্কারের সাথে সরাসরি জড়িত। বলা যেতে পারে তেজস্ক্রিয়তা এক ধরনের অ্যাক্সিডেন্টাল আবিষ্কার। এখানে যে ইতিহাসটা, সেই ইতিহাসটা হচ্ছে, এটা নভেম্বর 1895 সাল, জার্মান পদার্থবিদ উইলিয়াম রনজেন ক্যাথোড রশ্মি নিয়ে কাজ করতে যে এক্স রশ্মি আবিষ্কার করে ফেলেন। আমার বাড়ি ছিল জার্মান, উনি উইলিয়াম রনজেন, দ্যাট ইজ ইন দ্য ইয়ার অফ 1895। তিনি তখন ক্যাথোড রশ্মি নিয়ে কাজ করতেছিলেন। ক্যাথোড রশ্মি নিয়ে কাজ করতে করতে এক্স রে আবিষ্কার করেন এবং এই বিষয়টি নিয়ে তিনি বক্তৃতা করতেছিলেন প্যারিসের সায়েন্স একাডেমিতে। এবং যেদিন বক্তৃতা করতেছিলেন সেটি ছিল 28 জানুয়ারি 1896 সাল। প্যারিসের সায়েন্স একাডেমিতে বক্তৃতা করতেছিলেন জার্মান পদার্থবিদ উইলিয়াম রনজেন, তার আবিষ্কৃত এক্স রশ্মি। এক্স রশ্মি মানে একবারে টোটালি একটা আননোন রশ্মি, মানে এই রশ্মি সম্পর্কে কিছুই জানা যায়নি। তিনি এই বিষয়ে বক্তৃতা করতেছিলেন এবং সেই বক্তৃতার দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন ফ্রান্স ফিজিসিস্ট হেনরি ব্যাকেরেল। তিনি দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন এবং তিনি তার বক্তৃতা শুনতেছিলেন। and he was very curious about the mysterious rays X-rays. তিনি বক্তৃতা শুনে এই মিস্টেরিয়াস এক্স-রেস, মানে এই যে আশ্চর্য এক্স রশ্মি সম্পর্কে তিনি খুব আগ্রহী হয়ে ওঠেন। বলা আবশ্যক যে সেই সময়ে হেনরি ব্যাকেরেল কাজ করতেছিলেন লুমিনিসেন্সের উপরে, তিনি তখন গবেষণা করতেছিলেন।
এখন লুমিনিসেন্স, প্লিজ অ্যাটেনশন, একটু মন দিয়ে শোনো। এই লুমিনিসেন্স কি? এই লুমিনিসেন্স হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন অফ লাইট বাই এ সাবস্টেন্স। কোন বস্তু থেকে যদি ক্রমাগতভাবে লাইট ইমিশন হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে লুমিনিসেন্স। অনেক জাতের লুমিনিসেন্স আছে। কেমি কেমি লুমিনিসেন্স আছে, ক্রিস্টালোলুমিনেসেন্স আছে, ইলেকট্রোলুমিনেসেন্স আছে, ফটোলুমিনেসেন্স আছে। আমি যে কটা বললাম এই কটা লুমিনেসেন্স হলো প্রধানত, আরো আছে। এখন এই লুমিনেসেন্সের মধ্যে একটু মন দিয়ে শোনা। একটা হলো ফটোলুমিনেসেন্স। এই ফটোলুমিনেসেন্সের দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে ফ্লোরোসেন্স আর একটা হচ্ছে ফসফোরোসেন্স। ফ্লোরোসেন্সকে বাংলায় বলা হয় প্রতিপ্রভা, আর ফসফোরোসেন্সকে বাংলায় বলা হয় হচ্ছে অনুপ্রভা। এখন প্রতিপ্রভা আর অনুপ্রভা হচ্ছে কি, এটা ফটো ফ্লোরোসেন্সের একটা এক্সাম্পল। কোন বস্তু এমন আছে যাদের মধ্যে যদি কোনো বিকিরণ আপতিত হয় তাহলে সে ওই বিকিরণ শোষণ করে এবং সাথে সাথে শোষিত অবস্থায় সে আবার এক ধরনের বিকিরণ বিকিরিতও করে। যেমন আল্ট্রাভায়োলেট রেঞ্জে সে শোষণ করে আর ভিজিবল রেঞ্জে সে বিকিরণ করে। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভালো এবং উত্তম ফ্লোরোসেন্স বা প্রতিপ্রভা। আমি আবার বলি যে বস্তুর মধ্যে আপতিত যে বিকিরণ সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেঞ্জের, আর বস্তুটি বিকিরণ করতেছে যে বিকিরণ সেটা হচ্ছে ভিজিবল রেঞ্জের। এবং এই ঘটনাটি একই সাথে ঘটে, অর্থাৎ সে একসাথে শোষণও করতেছে সাথে সাথে আবার বিকিরণও করতেছে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ফ্লোরোসেন্স বা প্রতিপ্রভা। আবার কিছু কিছু পদার্থ আছে যে সকল পদার্থের মধ্যে যদি কোনো আলো বা বিকিরণ এসে আপতিত হয়, তো যখন আপতিত হয় তখন সে বিকিরণ করে না, কিন্তু যেই সোর্স দ্বারা আপতিত করা হলো সেই সোর্সটি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কিছুক্ষণ পরে তার থেকে সাদা এক ধরনের আলো নির্গত হয়। এটাকে বলা হয় অনুপ্রভা। এই অনুপ্রভা হচ্ছে তাহলে সোর্সটাকে সরায় নিতে হয়, আর প্রতিপ্রভা হচ্ছে যেই মুহূর্তে আপতিত হয় ঠিক সেই সময় ওইখান থেকে আবার বিকিরিত হয়। তো এখন বিজ্ঞানী উইলিয়াম ব্যাকারেল এই ফটো লুমিনিসেন্স নিয়ে কাজ করতেছিলেন এবং তিনি ভাবলেন যে তাহলে এর মধ্যে এক্স রে কোনো সম্পর্ক আছে কিনা। সেটা নিয়ে তিনি ভাবলেন যে নিশ্চয়ই তাহলে এক্স রে এই রশ্মির সাথে এই লুমিনিসেন্সের কোনো সম্পর্ক আছে কিনা। এটা নিয়ে তিনি পর্যবেক্ষণ করার জন্য তিনি কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেট, কারণ ফটোগ্রাফিক প্লেট গুলা মানে আলো যাতে না পড়ে অবস্থায় রাখতে হয়, ফটোগ্রাফিক প্লেটে ইউরেনিয়াম সল্ট নিলেন, মন দিয়ে শোনো, এবং তার সূর্যের আলোয় আলোকিত করলেন। ফটোগ্রাফিক প্লেটটি ডেভেলপ করলেন এবং ফটোগ্রাফিক প্লেটে ইউরেনিয়াম গোলার কালো দাগ দেখতে পেলেন। তার মানে তিনি সিদ্ধান্ত নিলেন যে তাহলে ইউরেনিয়াম সল্ট সূর্য থেকে আলো শোষণ করছে এবং সূর্যের আলো শোষণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে সে আবার বিকিরণ করছে এবং যা বিকিরণ করছে সেটার ছবি ফটোগ্রাফিক প্লেটে পাওয়া গেছে। সানলাইট থেকে গ্রহণ করছে, গ্রহণ করে বিকিরণ করছে এবং ফটোগ্রাফিক প্লেটে পাওয়া গেছে। 26 ফেব্রুয়ারি 1896 তিনি পরীক্ষাটি আবার করবেন বলে মনস্থির করলেন, কিন্তু ফরচুনেটলি আর আনফরচুনেটলি সেদিন আকাশ মেঘলা থাকায় তিনি তা আর করতে পারলেন না। এবং তিনি কি করলেন, এই কালো কাগজে মোড়া ইউরেনিয়াম খণ্ডটি টেবিলের ড্রয়ারে রেখে দেন এবং কিছুদিন পর 4-5 দিন অর্থাৎ 1 মার্চ 1896 সালে তিনি কালো কাগজে মোড়া ফটোগ্রাফি প্লেট সহ ইউরেনিয়াম সল্ট বের করলেন এবং তিনি ডেভেলপ করলেন এবং তিনি ধারণা করলেন যে এর মধ্যে কিছুই পাওয়া যাবে না, কারণ তার ধারণা মতে সে সানলাইট থেকে তো বিকিরণ শোষণই করে নাই, তাহলে সে বিকিরণ করবে কি? আর যদি বিকিরণ না করে তাহলে তো কালো ফটোগ্রাফি প্লেটে কোনো দাগ পড়ার কথা না। কিন্তু তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন ডেভেলপ করার পরে যে এই ক্ষেত্রে ইমেজ খুবই পরিষ্কার, মানে এই ক্ষেত্রে দেখা গেল যে ইউরেনিয়াম গোলার যে ইমেজ সেটা অত্যন্ত পরিষ্কার। এবং তিনি সিদ্ধান্ত তাহলে এই থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে তাহলে ইউরেনিয়াম হচ্ছে এমন একটা পদার্থ যেটা সানলাইট থেকে আলো শোষণ করা লাগে না, সে নিজে নিজেই তার থেকে এক ধরনের বিকিরণ কিছু একটা বের করতে সক্ষম। আর যেই জিনিসটা বের করে সেটি হচ্ছে খুবই তেজি, সেই জন্য এর ক্রিয়ার নাম দিয়েছেন হলো তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়তা। এবং তিনি বললেন যে ইউরেনিয়াম ইমিটস রেডিয়েশন উইদাউট অ্যাবজর্বিং এক্সটার্নাল রেডিয়েশন। এটা ছিল সেই সময়কার প্রথম আবিষ্কার যেখানে দেখা যায় যে কোনো ধরনের এক্সটার্নাল এনার্জি শোষণ না করেই বিকিরণ নিঃসরণ করতে সক্ষম হয় এবং এই ইউরেনিয়াম যাহা নির্গত করে তাহাই হচ্ছে বিকিরণ। অ্যান্ড দিস ইজ দ্য হিস্ট্রি অফ রেডিয়েশন। এই হিস্ট্রি মানে টোটালি ইটস অ্যান অ্যাক্সিডেন্টাল ইনভেনশন। মানে তিনি আবার সেকেন্ড টাইম এক্সপেরিমেন্ট করতে
যেতে চেয়েছেন, যার জন্য এটা হয়েছে। পরবর্তীতে সডি, মেরি কুরি, পিয়েরে কুরি তারা ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন এবং 1903 সালে এই আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কারও পান। তো আমরা এখানে মোটামুটি তেজস্ক্রিয়তার ছোটখাটো সংক্ষিপ্ত ইতিহাস বললাম। আমরা এখন এই তেজস্ক্রিয়তা সম্পর্কে আরো যা জানার দরকার আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এখন। এইদিকে দেখি কারা আছে। রিফাত আসলাম এখানে আছে। ওকে, আমরা একটু দেখছি। মানে এগুলা থাকবে আরকি আমাদের ক্লাসগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় রেকর্ড করবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমাদের এই ক্লাসগুলা সম্প্রচার হবে। এইজন্য তোমরা যারা আছো তারাও রেকর্ডেড। এনিওয়ে, তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি। এখন তেজস্ক্রিয় যে মৌল, যেটা প্রথমে যেটা করা হয়েছিল ইউরেনিয়াম সল্ট, পরে থোরিয়াম, তারপরে রেডিয়াম, সেখান থেকে যে জিনিসগুলা বের হয় সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এবং তেজস্ক্রিয় রশ্মিগুলা কি কি, তারা কিভাবে বের হয় এবং যারা বের হয় তাদের মধ্যে কি কি থাকে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। নেচার অফ রেডিওঅ্যাক্টিভ রেজ, এখানে একটি হিস্ট্রি আছে। তুমি দেখো যে 1896 সালে তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়। হেনরি বেকারেল এটা আবিষ্কার করেন। তখন পর্যন্ত মাত্র এক্স রশ্মি এবং ক্যাথোড রশ্মি আবিষ্কৃত হয়েছিল। সেই সময় নিউক্লিয়াস, নিউট্রন, প্রোটন কোনো কিছুই আবিষ্কৃত হয়নি। এইগুলো আবিষ্কৃত হইতে আরো ১ দশক সময় লেগে গেছে, প্রায় ১০ থেকে ১৫ বছর সময় লেগে গেছে। 1896 সালে হেনরি বেকারেলের তেজস্ক্রিয়তা আবিষ্কারের পর আরো বেশ কয়েকজন বিজ্ঞানী এই কাজে গবেষণায় মগ্ন হন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা, তারা হচ্ছে মেরি কুরি এবং তার স্বামী পিয়েরে কুরি। ওনারা কাজ করেন থোরিয়াম, প্লুটোনিয়াম এবং রেডিয়াম নিয়ে এবং ওনাদের সাথে আরো যুক্ত ছিলেন আর্নেস্ট রাদারফোর্ড। এগুলা একটু ইতিহাস বলে নিচ্ছি। তা 1899 সালে দেখো আর্নেস্ট রাদারফোর্ড, রাদারফোর্ড পদার্থবিজ্ঞানের ইতিহাসে এক মহান বিজ্ঞানী। তেজস্ক্রিয় বিকিরণের, তেজস্ক্রিয় থেকে যে জিনিসটা বের হয় সেটার ভেদন ক্ষমতার উপর ভিত্তি করে ২ ভাগে ভাগ করেন। যে যার ভেদন ক্ষমতা কম তার নাম দেন আলফা, আর তুলনামূলকভাবে যার ভেদন ক্ষমতা বেশি সেটির নাম দেন বিটা। অর্থাৎ 1899 সালে আর্নেস্ট রাদারফোর্ড তেজস্ক্রিয় মৌল থেকে যে জিনিসগুলো বের হয় তাদের মধ্যে তিনি দেখতে পান যে ২টা ক্যাটাগরি আছে। কারো কারো ভেদন ক্ষমতা একটু বেশি আর কারো কারো ভেদন ক্ষমতা একটু কম। যার ভেদন ক্ষমতা কম সেটার নাম দেন হচ্ছে আলফা, আর যার ভেদন ক্ষমতা একটু বেশি তুলনামূলকভাবে সেটির নাম দেন বিটা। এবং 1900 সালে পল বিলিয়ার্ড এদের থেকেও বেশি বেদনক্ষম একটি বিকিরণ শনাক্ত করেন এবং 1903 সালে যেটাকে বিজ্ঞানী রাদারফোর্ড এটাকে গামা বিকিরণ হিসেবে চিহ্নিত করেন। এবং এখানে যে ৩টা নাম আমরা উচ্চারণ করলাম আলফা, বিটা, গামা, এরা হচ্ছে যার ফার্স্ট 3 লেটার্স অফ গ্রিক অ্যালফাবেট, অর্থাৎ যেগুলো আবিষ্কার করা হয়েছে একটা আলফা, একটা বিটা এবং আরেকটা গামা। এবং এই আবিষ্কারগুলো কিন্তু করছে হলো বিজ্ঞানী রাদারফোর্ড 1899 সালে একটা, এবং পরেরটা হচ্ছে গামা রশ্মি হচ্ছে 1903 সালে। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য বা ধর্ম ভালো করে একটু অ্যাটেনশন দাও। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 বা তার বেশি, কেবলমাত্র সে সকল মৌল তেজস্ক্রিয়তার ধর্ম প্রদর্শন করে। এর থেকে কম হলে তারা করে না। তেজস্ক্রিয় পদার্থ হতে সাধারণত আলফা বের হয়, বিটা নির্গত হয় এবং গামা রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয়তা হচ্ছে একটি সম্পূর্ণ নিউক্লিয়র ঘটনা। এর মাধ্যমে এক মৌল অন্য মৌলে রূপান্তরিত হয়ে যায়। আলফা বের হলে অন্য মৌলে চলে যায়, বিটা বের হলে অন্য মৌলে চলে যায়। অবশ্য গামা নির্গত হওয়ার ফলে কোনো মৌলান্তর বা জাত্যান্তর হয় না। এবং এটি একটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ঘটনা যা বাইরের কোনো প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয় না। তাপমাত্রা, চাপ, আয়তন ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। এটি জীবন্ত কোষের জন্য অত্যন্ত ক্ষতিকর। তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এখন তেজস্ক্রিয় থেকে যারা বের হয় তারা হচ্ছে আলফা, বিটা, গামা। সেজন্য এখানে আলফা, বিটা এবং গামার কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে এখানে। এগুলো জাস্ট রিডিং করা, এগুলো খুবই সহজ। তা আলফা কথা বলে নেই, নিউক্লিয়াসের ভিতর থেকে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন, দ্যাট ইজ সামথিং লাইক দ্য নিউক্লিয়াস অফ হিলিয়াম। হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে আছে হলো 2টা প্রোটন আর 2টা নিউট্রন। যদি একসাথে বের হয়ে আসতে পারে তাহলে এই ধরনের এন্টিটিকে বলা হয় আলফা কণা। তার মানে 2টা প্রোটন আর 2টা নিউট্রন আছে। প্রোটন হলো ধনাত্মক, নিউট্রনের কোনো চার্জ নাই। তার মানে আমরা বলতে পারি আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা। এই যে এই রশ্মি ধনাত্মক আধান বিশিষ্ট কণা দ্বারা গঠিত এবং আর আধানের পরিমাণ +2e আলফা। কণা আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ, কারণ হাইড্রোজেন পরমাণুতে প্রোটন আছে একটা আর আলফাতে আছে হলো প্রোটন 2টা আর নিউট্রন 2টা। এবং আমরা বলছিলাম এভারেজে প্রোটন নিউট্রন প্রায় সমান ধরলে 4 গুণ হয়। আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম পরমাণু যাদের 2টা ইলেকট্রন নাই। আলফা রশ্মি জিঙ্ক সালফাইড, বেরিয়াম প্লাটিনোসায়ানাইড প্রভৃতি বস্তুতে প্রতিপ্রভা সৃষ্টি করে। এদের ভেদন ক্ষমতা অল্প, ভেদ করতে পারে না কারণ এরা অনেক ভারী।
এরা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা খুব বেশি, বিটা রশ্মির চেয়ে এই ক্ষমতা 1000 গুণ বেশি। এরা বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, কারণ যেহেতু তার চার্জ আছে সেজন্য বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে, আর যেহেতু চার্জ আছে সেজন্য চলাচল করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, আর সেজন্য ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে গেলে সে অবশ্যই ডিফ্লেক্টেড হবে। নেক্সট আমরা দেখি বিটা রশ্মির ধর্ম। বিটা রশ্মি কাকে বলে? বিটা রশ্মি আলাদা একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখবো যে পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে পরমাণুর স্থিতিশীলতার জন্য প্রোটন নিউট্রনে পরিণত হয়, আবার নিউট্রন প্রোটনে পরিণত হয়। এই ধরনের কনভারসেশনের সময় এখান থেকে এক ধরনের বিশেষ কণা বের হয়ে আসে, and that particle is known as beta particle. নিউট্রন প্রোটনে পরিণত হয়, আবার প্রোটন নিউট্রনে পরিণত হয়। তখন এখান থেকে যে কণাটা বের হয়, একটা মাইনাস ইলেকট্রন আর একটা হলো প্লাস ইলেকট্রন। মাইনাস ইলেকট্রনকে নেগেটিভ বিটা বলা হয়, আর প্লাস ইলেকট্রনকে পজিটিভ বিটা বা পজিট্রিন বলা হয়। এবং এই রশ্মি দেখো এখানে কমনলি ঋণাত্মক আধান বিশ্ব বলা হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ইলেকট্রনটা বের হয়। এবং এরা অতি দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রনের বিম, যাদের বেগ ক্যাথোড রশ্মির ইলেকট্রনের বেগের চেয়েও বেশি, শূন্যে প্রায় আলোর কাছাকাছি। বিটা রশ্মি কোনো কোনো বস্তুতে প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। আমরা কিন্তু বলে আসছি একটু আগে প্রতিপ্রবাহ কাকে বলে। বিটা কণার আয়নায়ন করার ক্ষমতা আলফা কণার চেয়ে কম, এদের বেদন ক্ষমতা আলফার চেয়ে একটু বেশি। এরা বৈদ্যুতিক এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এবং এদের শক্তি এভারেজে বলা আছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। গামা রশ্মির ধর্ম। গামা রশ্মি নিয়েও আলাদা একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা গামা রশ্মির ধর্ম নিয়ে আলোচনা করব। গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এদের তরঙ্গ দৈর্ঘ্য এক্স রশ্মির চেয়ে ছোট, মানে এরা এক্স রশ্মির চেয়ে বেশি এনার্জেটিক। গামা রশ্মির আয়নায়ন ক্ষমতা খুবই কম, কিন্তু এদের বেদন ক্ষমতা খুবই বেশি। এরা অনেক পেনিট্রেট করতে পারে, কয়েক সেন্টিমিটার পুরো সীসার পাত ভেদ করে যেতে পারে অনায়াসে। এরা বৈদ্যুতিক ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, কারণ ফোটন, এদের কোনো বৈদ্যুতিক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র নাই, যার জন্য তারা এরা এই সব দ্বারা বিক্ষিপ্ত হয় না। গামা রশ্মি দ্বারা কোনো বস্তুতে প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে না। জাতক ও জনক নিউক্লিয়াস, যেহেতু আলফা এবং বিটা অথবা গামা বের হওয়ার পরে নিউক্লিয়াসটি অন্য নিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে যায়। তো যে নিউক্লিয়াস থেকে প্রথমে আসলো সেটা হচ্ছে জাতক, আর বের হওয়ার পরে যেটা পরে থাকলো সেটাকে বলা হয়, যেটা থেকে বের হয়ে আসছে সেটা জনক, আর বের হওয়ার পরে যেটা থাকলো সেটা হলো জাতক। এখানে সুন্দর করে বলা আছে যে নিউক্লিয়াসে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নিঃসরণ করে তাকে জনক নিউক্লিয়াস বলা হয়, প্যারেন্টস। আর নিঃসরণ করার পর নিউক্লিয়াসটি যে নতুন নিউক্লিয়াসের পরিণত হয় তাকে বলা হয় জাতক নিউক্লিয়াস, ইংরেজিতে বলা হয় ডটার নিউক্লিয়াস। নেক্সট, আলফা ও বিটা ক্ষয়ের জন্য রূপান্তর সূত্র। কতক্ষণ জানি হয়েছে, আমাদের সময়ের একটা লিমিটেশন আছে, আমরা ওইদিকে একটু দেখে আসি। এইখানে যারা আসো তারা খুবই মনোযোগ সহকারে ক্লাস করতেছো এইখানে, এই জন্য আমি খুব আনন্দিত। এইদিকেও আছে, এই পেজে আমরা একটু রাখি। এখানে নাদিয়া আফরিন আছে, কি জানি ফোন দিছে এখানে তো। নাদিয়া আফরিন, হ্যাঁ একে কল করে চিনি, বাকিদেরও চেনা আছে, তো থ্যাংক ইউ তোমরা আসছো। আরো আছে, হ্যাঁ এখানটা তো আলহামদুলিল্লাহ আমাদের আরো ছাত্রী আছে। আলফা এবং বিটা ক্ষয়ের জন্য রূপান্তর সূত্র। আলফা এবং বিটা যখন কোনো মৌল থেকে নিঃসরণ হয় তখন এই মৌল অন্য মৌলে রূপান্তর হয়ে যায়, সেজন্য এটাকে ডিসপ্লেসমেন্ট ল বলা হয়। এটিকে তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র বলা হয়। সূত্রটি নিম্নরূপ: কোন তেজস্ক্রিয় মৌল হতে প্রতিটি আলফা কণার নিঃসরণে এর ভর সংখ্যা 4 কমে যায়, কারণ আলফার ভর সংখ্যা 4 এবং আণবিক সংখ্যা কমে যায় হলো 2। আর তেজস্ক্রিয় মৌল হতে প্রতিটি বিটা কণার নিঃসরণে এর ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, ভর সংখ্যা চেঞ্জ হবে না, নিউট্রন প্রোটনে হোক বা প্রোটন নিউট্রনে রূপান্তরিত হোক, তাতে ভর সংখ্যার কোনো যায় আসে না। কিন্তু পারমাণবিক সংখ্যা হয় 1 কমে, না হয় 1 বেড়ে যায়। তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র, আগেটা যেটা বললাম সেটা হলো ক্ষয়ের সরণ সূত্র, মানে এক মৌল অন্য কোন মৌলে রূপান্তরিত হবে সেটা নির্ধারিত হয় এর দ্বারা। আর এখানে হচ্ছে কি পরিমাণ মৌল থেকে কতটুকু অবশিষ্ট থাকবে সেটা নির্ধারণ করার জন্য যে সূত্র, সেটা হলো সূচকীয় সূত্র। 1902 সালে বিজ্ঞানী রাদারফোর্ড, দেখো আবারও রাদারফোর্ডের নাম আসলো, এবং সরি তেজস্ক্রিয় ক্ষয়ের মৌলিক সূত্রটি বিবৃত করেন। এবং সূত্রটি হচ্ছে, কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর হার সংখ্যার সমানুপাতিক। কতটা ভাঙবে সেটা নির্ভর করতেছে ওই সময় কি পরিমাণ অক্ষত আছে সেটার উপরে। আরো আছে আমাদের স্টুডেন্ট, জান্নাতুল বিদি, সেলিনা, নীরব, মুস্তাক রহমান সহ অনেকে আছে। প্রায় আমার কাছে মনে হচ্ছে যে 25 বা 30-এর কাছাকাছি হবে। তোমাদের সবাই ধন্যবাদ যে তোমরা অংশগ্রহণ করলা। তো যাই হোক, এই ইকুয়েশনটা আমরা এখানে ডিরাইভ করার চেষ্টা করি। মনে করি শুরুতে, অর্থাৎ সময় যখন টি 0 ছিল তখন পরমাণু সংখ্যা
এন নট এবং টি সময় পরে এন। যদি তেজস্ক্রিয় ভাঙনের হার হয় ডি এন ডিটি, মানে ডিটি সময় ডি এন সংখ্যক ভাঙে, তাহলে এই ভাঙনের হার অক্ষত পরমাণুর সমান। এই যে ডি এন ডিটি ইজ প্রপোর্শনাল টু এন, হিয়ার মাইনাস ইজ প্লেস, কারণ হচ্ছে এটা ভেঙে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, লস হচ্ছে, and that's why we place a minus before d dt of n। তাহলে ডি এন ডিটি এটা যেহেতু প্রপোর্শনাল সাইন, তার মানে এই প্রপোর্শনাল যদি উঠাই দেন একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসবে, এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা। তাহলে ডিএনডিটির মাইনাসটাকে এখন এইখানে নিয়ে আসি, মাইনাস ল্যামডা এন, দ্যাট ইজ ডিএন, এই এন কে এটা নিয়ে নিচে নিয়ে গেলাম ল্যামডা ডিটি। এখানে ল্যামডা একটি সমানুপাতিক ধ্রুবক এবং এটাকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট অথবা ক্ষয় ধ্রুবক। এই সমীকরণের উভয় পক্ষকে সমাকলন করি, সমাকলন ইন্টিগ্রেশন করলে পরে যে রেজাল্ট আসবে লন এন, and not নিচে উপরে n, লিমিট মাইনাস ল্যামডা dt 0 to t ln n minus ln n n not lambda t, and finally n is equal to n not a e to the power minus lambda t। This is the exponential law of decay, মানে এটা হলো ডিকে ক্ষয়ের বা তেজস্ক্রিয় ক্ষয়ের এক্সপোনেনশিয়াল ল। আরো আছে আমাদের, আরো দু একটা টপিক আমরা এখানে পড়বো, তোমরা বোর ফিল করো না। আমাদের ক্লাসের মেয়াদ হলো 40 মিনিটস ম্যাক্সিমাম, আমাদের একটা মিটিং অ্যালাউ করে 40 মিনিট, তো আমরা কিছু সময় ইতিমধ্যে নষ্ট করে ফেলেছি। শুরুতে আমাদেরকে নোটিশ দিবে গুগল। তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলতে বোঝায় 1 সেকেন্ডে কতটি পরমাণু ভেঙে যায় তার সংখ্যা বোঝানো হয় তেজস্ক্রিয়তার সক্রিয়তাকে। এটাকে আর অথবা এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কোন তেজস্ক্রিয় মৌল থেকে প্রত্যেক সেকেন্ডে কতগুলো ভেঙে যাচ্ছে সেটাকে বলা হয়। এখানে আছে ফর্মুলা এ সমান, অর্থাৎ ডি এন ডিটি ভাঙনের হারটাই হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়, এন সমান ন্যানো টি এক্স পি মাইনাস ল্যামডা টি। এখান থেকে আমরা যে ফর্মুলায় আসতে পারি সেখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এন এক্সপোনেনশিয়াল মাইনাস ল্যামডা টি। এটাই হচ্ছে তেজস্ক্রিয় সক্রিয়তা। সক্রিয়তা মানে এখান থেকে কয়টা নিউক্লিয়াস ভাঙবে এবং কি পরিমাণে শক্তি বের হবে সেটার যে সংখ্যা, সেটাই হচ্ছে তেজস্ক্রিয় সক্রিয়তা। এবং তেজস্ক্রিয় সক্রিয়তার একক হলো আছে ব্যাকেরেল, কুরি, রাদারফোর্ড এবং ক্ষয় পার সেকেন্ড। তেজস্ক্রিয় সক্রিয়তার একক ব্যাকেরেল, কুরি, রাদারফোর্ড, ক্ষয় পার সেকেন্ড। কুরি হচ্ছে 1 গ্রাম রেডিয়াম হতে, এখানে দেখো এগুলো বর্ণনামূলক প্রশ্ন, প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10 to the power 10 টি পরমাণু ভেঙে যায়। এবং 1950 সাল পর্যন্ত 1 গ্রাম রেডিয়ামের এই তেজস্ক্রিয় ক্ষমতাকে বলা হতো 1 কুরি, অর্থাৎ 1 গ্রাম রেডিয়াম থেকে প্রতি সেকেন্ডে ভাঙে 3.7 ইন্টু 10 to the power 10, and since 1950 আমরা এটাকেই 1 কুরি হিসেবে বলা। অর্থাৎ 1 কুরি বলতে সেই পরিমাণ সক্রিয়তা বোঝায় যাতে কোনো তেজস্ক্রিয় মৌল হতে প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10 to the power 10 সংখ্যক পরমাণু ভেঙে যায় বা ক্ষয় হয়। আর 1 মিলি কুরি, তাহলে কুরি থেকে মিলি, মিলি যদি হয় তাহলে আরো 1000 গুণ হবে। তো 1000 দিয়ে যদি আমি গুণ করি 10 to the power 10 কে, এটা হয়ে যাবে 10 to the power 7 ক্ষয় পার সেকেন্ড মিলি কুরি। মাইক্রো কুরি হবে 6 বাদ যাবে, তাহলে 10 থেকে 6 বাদ গেলে 3.7 ইন্টু 10 to the power 4 ক্ষয় পার সেকেন্ড, মানে ডিকে পার সেকেন্ড। আর একটা একক আছে, এটাকে রাদারফোর্ড, এটা খুবই আনইউজুয়াল ইউনিট, আমরা এটা ব্যবহার করি না বলা যায়। রাদারফোর্ড বলতে সেই পরিমাণ সক্রিয়তা বোঝায় যে এখানে প্রতিটি তেজস্ক্রিয় মৌল হতে প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10 to the power 6 সংখ্যক পরমাণু ক্ষয় হয় অথবা ভেঙে যায়। দ্যাট ইজ 1 রাদারফোর্ড ইজ ইকুয়াল টু 3.7 ইন্টু 10 to the power 6 ক্ষয় পার ডিকে পার সেকেন্ড। ব্যাকেরেল, ব্যাকেরেল হচ্ছে তেজস্ক্রিয় সক্রিয়তার এসআই ইউনিট বা এসআই একক। 1 ব্যাকেরেল বলতে সেই পরিমাণ সক্রিয়তা বোঝায় যাতে কোনো তেজস্ক্রিয় মৌল হতে প্রতি সেকেন্ডে একটি মাত্র পরমাণু ক্ষয় হয় অথবা ভেঙে যায়। দ্যাট ইজ 1 ব্যাকেরেল ইজ ইকুয়াল টু 1 ডিকে পার সেকেন্ড। আমরা তেজস্ক্রিয়তা পড়লাম, তেজস্ক্রিয়তার ইতিহাস পড়লাম, তেজস্ক্রিয় কণা বা রশ্মির যে মোড, ডিকে মোড, আলফা বিটা গামা পড়লাম, আলফার ধর্ম, বিটার ধর্ম, গামার ধর্ম এবং তেজস্ক্রিয়তার ধর্ম নিয়ে আমরা আলোচনা করলাম। এবং তেজস্ক্রিয় ক্ষয়ের দুইটা সূত্র আছে, একটা হলো সরণ সূত্র আর একটা হলো সূচকীয় সূত্র, দুইটাই আমরা দেখাইলাম কিছুটা প্রতিপাদন টাইপ। আর শেষ পর্যন্ত আমরা তেজস্ক্রিয় সক্রিয়তা কাকে বলে সেটাও পড়লাম এবং তেজস্ক্রিয় সক্রিয়তার একক নিয়েও আমরা আলোচনা করলাম। তো আমাদের আজকের ক্লাসে আমরা আর নতুন টপিকস নিচ্ছি না, সেই জন্য সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত মনোযোগের সাথে তোমরা ক্লাসটি করেছো, সেই জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আমার পরের ক্লাস এখানে তোমরা একটু মতামত দিবা যে দিনের বেলায় করা যায় কিনা। আমার মনে হয়তো রাতের বেলায় করলেই ভালো, কারণ সবাই অনলাইনে মোটামুটি রাতের দিকেই বেশি থাকে, যারা আছো সবাই। আর দিনের বেলায় অনেকে কাজে কর্মে ব্যস্ত থাকে, সেই জন্য তারপরেও তোমাদের মতামত পেলে আমরা
আমি আমি রাতের বেলা দিনের বেলাও নিতে পারবো ক্লাস, অসুবিধা নাই। তো এর আগে ক্লাস নিয়ে আমি দেখলাম যে দিনের বেলায় ছেলেমেয়েদের পার্টিসিপেশন কম হয়। তারা থাকতে পারে না। পরে রাত্রে একবার একটা ক্লাস নিয়ে দেখলাম যে উপস্থিতি মোটামুটি ভালো। সেজন্য তোমাদের সাথে আমি এই সমস্যা অথবা সময়ের ব্যাপারে তোমাদের যে কোনো মতামত অবশ্যই আমি গুরুত্বের সাথে বিবেচনা করব। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও অনেক, অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ